এসআইআর শুনানিতে হেনস্থা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এই অভিযোগে কিন্তু আজও উত্তপ্ত বিভিন্ন এলাকা। প্রথমেই আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটের ছবি দেখাবো, যেখানে রীতিমতো রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মানুষ। আর অন্যদিকে হুগলির পোলবার ছবি দেখুন, যেখানে সেই একই এসআইআর হয়রানির অভিযোগ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ করছেন গ্রামবাসীরা। এসআইআর বিক্ষোভে পথে নেমেছে তৃণমূল কংগ্রেসও। পোলবার আলীনগরের তৃণমূল কংগ্রেসের পথ অবরোধ। আমরা বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন, এবং অন্যদিকে হুগলির পোলবা, যেখানে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এসআইআর এ হয়রানির প্রতিবাদে পথে নেমেছেন। আমাদের প্রতিনিধি সোমনাথ মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই চলে যাব দক্ষিণ চব্বিশ পরগনায়। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, গৌতম? দেখো কুসুমিতা, দক্ষিণ চব্বিশ পরগনার যে ঢোলাহাট থানা, এই ঢোলাহাট থানা এলাকার আজকে সকাল 9টা থেকে প্রথম অবরোধ শুরু হয় এসআইআর হয়রানির অভিযোগ তুলে। সেটা হলো মাদারপাড়াতে রামগঙ্গা ঢোলার যে রোড রয়েছে, রাজ্য সড়ক, সেই অবরোধ হয়। গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে, কাগজ খড় পুড়িয়ে এই অবরোধ চলতে থাকে, এবং এসআইআর হয়রানির অভিযোগ তুলে মুহুর্মুহুর নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম এই একই রাজ্য সড়কে আরও 3 জায়গা, মোট 4 জায়গা অবরুদ্ধ হয়ে পড়ে, এবং একই রকম দাবিতে। তারপরে ঢোলাহাট থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলছেন, এবং এই অবরোধের জেরে আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার আজকে যারা সকালবেলা মানুষ যারা কাজে বেরিয়েছিলেন, যারা স্কুল পড়ুয়া এবং যে পণ্যবাহী যে সমস্ত যান ছিল, এবং সেই সমস্ত আটকে পড়ে, অবরুদ্ধ হয়ে পড়ে। ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, এবং তিনি 4 জায়গা অবরোধ হয়ে যাওয়ার ফলে একটা ব্যাপক যানজট সৃষ্টি হয় এই পুরো রাজ্য সড়ক জুড়ে, এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে তিনি এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও যেটা জানাচ্ছেন যে 4 জায়গার মধ্যে ইতিমধ্যে 3 জায়গা থেকে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নিয়েছেন, কিন্তু এখনও 1 জায়গায় অবরোধ রয়ে গেছে। যেটা এই যে বিক্ষোভকারী বা অবরোধকারী, তাদের যেটা অভিযোগ যে তাদেরকে এসআইআর যে শুনানি চলছে, সেই শুনানি প্রক্রিয়ায় তাদেরকে বারে বারে ডাকা হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে, এবং যে ধরনের নথিপত্র তাদের থেকে চাওয়া হচ্ছে, সেই নথিপত্র দেওয়ার পরেও নির্বাচন কমিশন সন্তুষ্ট হচ্ছে না। বলা যেতে পারে গত কয়েকদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একদম বাসন্তী থেকে শুরু করে, কুলতলি থেকে শুরু করে, জয়নগর এবং ডায়মন্ড হারবার, তারপরে আজকের একদম ঢোলাহাট, এই একই রকমভাবে অবরোধ চলছে। এবং এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি, কিছুক্ষণ আগে মহেশতলা পুরসভা এলাকা থেকেও সেখানেও কিন্তু একই দাবিতে বিক্ষোভকারীরা অবরোধ শুরু করেছেন। কুসুমিতা, একেবারে গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। ঢোলাহাটে যেখানে একেবারে রাস্তা আটকে মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন, এবং নতুন করে এখন আরো বিভিন্ন জায়গায়, মথুরাপুর সংলগ্ন আরো বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু মানুষ এই এসআইআর এ হয়রানি হচ্ছে, এই নিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। কি বলছেন স্থানীয় মানুষজন, কি সমস্যার মুখে তাদের পড়তে হচ্ছে দেখুন। গত কয়েকদিন আমাদের যে এসআইআর নামে যে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেও আমাদের সে সব কাগজ ডকুমেন্টস ফেরত দেয়, আমাদেরকে বারে বারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রতিবেশী গ্রামে একটা আবাদ ভগবানপুরে একটা ছেলে মারা গেছে, আমরা প্রত্যেকে আতঙ্কে আছি যে এইভাবে যদি আমাদের চলতে থাকে, আমাদের সমাধান কোথায়? নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে ধাক্কা জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন। 23rd জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। তারপর উনি এপিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে, সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন, সেটাও কোর্ট কনসিডার করবে। প্রশান্ত বর্মন আমার স্বামী খুনি, আমাকে ধমকা চমকে দিয়েছে। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে আমাকে প্রশান্ত বর্মন ধমকা চমকা দিয়েছে, হুমকা দিয়েছে, আমার ঘর দ্বারা ভেঙে দেবে, আমাকে মেরে ফেলবে, আমাকে জীবনলু শেষ করে দেবে, এ ধমকা চমকা করেছে। কিন্তু আমি চাই সে কঠোর শাস্তি পাই। 30শে অক্টোবর যাত্রাগাছির খালের ঘাট থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। ব্যবসায়ীকে অপহরণ, খুনের অভিযোগে নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। গ্রেফতার করা হয় তার ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তিকে। এরপর বারাসাত আদালতে অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন করেন বিডিও প্রশান্ত বর্মন।
26শে নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ কমিশনারেট। 22শে ডিসেম্বর নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেই সময় পেরিয়ে গেলেও আত্মসমর্পণ করেননি বিডিও। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মন। এবার সেখানেও ধাক্কা খেলেন তিনি। প্রশান্ত বর্মন প্রথমেই যেটা শোনা গেছে শূন্য পেয়েও নাকি বিডিও হয়েছিলেন, তাকে ওই জায়গায় বিডিওতে প্রথমে পোস্টিং এবং বিভিন্ন সময় সমান্তরালভাবে একটা শক্তিশালী জায়গায় তুলে যারা নিয়ে গিয়েছিল তারা কারা, তারাই আসল খুনি। প্রশান্ত বর্মন কি করেছেন না করেছেন সেটা তো আইনের বিষয়, তিনি অভিযুক্ত মাত্র। দেখেছি, শুনে আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমেই দেখেছি, যেটা বলেছেন অনারেবল সুপ্রিম কোর্ট সেটাই করবে। এখান থেকেও আমি আপনার সংবাদ মাধ্যমেই দেখেছি যে ইতিমধ্যেই পুলিশ চলে গেছে। পুলিশ সূত্রে খবর, এ ব্যাপারে আইনি পরামর্শের পরই পরবর্তী পদক্ষেপ নেবে বিধাননগর পুলিশ কমিশনারেট। বিজেন্দ্র সিংহ, মৈত্র ঠাকুর চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আসছে পরের খবরে। নিপা ভাইরাসের উৎস জানতে করা সমীক্ষায় বাদুড়ের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলল। অর্থাৎ ওই বাদুড়টির শরীরে আগে কোনো সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল। কেন্দ্রীয় বনমন্ত্রক, পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির প্রতিনিধিরা মিলে এই সমীক্ষা করেন। অন্যদিকে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তরুণী নার্স এখনও ভেন্টিলেশনে। নিপা আক্রান্ত দুজন নার্স এখনো হাসপাতালে ভর্তি। তাদের সংক্রমণের উৎস কি তা এখনো অজানা। সেই উত্তর পেতেই বাদুড়ের সমীক্ষা শুরু হয়েছে, যেখানে বাদুড়ের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলেছে। অর্থাৎ ওই বাদুড়টির শরীরে আগে কোনো সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল। সোমবার কেন্দ্রীয় বনমন্ত্রক, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির প্রতিনিধি এবং অন্যরা মিলে বাদুড়ের সমীক্ষা শুরু করেন। সূত্রের খবর, কলকাতা বসিরহাট রোড সংলগ্ন কুবেরপুর থেকে মোট 9টি বাদুড় ধরা হয়। সেগুলোর শরীর থেকে 3 রকম নমুনা পরীক্ষা করা হয়। সবকটির RT-PCR পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও একটি বাদুড়ের অ্যান্টিবডি পজিটিভ আসে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ওই বাদুড়গুলোর শরীরে এখন আর নিপা ভাইরাসের অস্তিত্ব নেই। তবে বাদুড়ের সমীক্ষা এখন চলবে বলেই জানা গিয়েছে। নিপা আক্রান্ত চিকিৎসাধীন তরুণী নার্সের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। তিনি ভেন্টিলেশনেই আছেন। তবে মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন আরও একবার RT-PCR পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই দুই নার্সের সংস্পর্শে আসা লোকজনের যত নমুনা কল্যাণী এইমস এবং বেলেঘাটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনে পাঠানো হয়েছিল, সব রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে নিপা ভাইরাসের বিষয়টা সামনে রেখে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে সোমবার একটা সেমিনারের আয়োজন করেছিল স্বাস্থ্য দপ্তরের ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আমরা যে নিপার ভাইরাস ইনফেকশন দেখলাম, এরকম নিপা ভাইরাস ছাড়াও হেনরা হতে পারে, বিভিন্ন ধরনের আরও ভাইরাস আছে, মার্বার্গ, ইবোলা, অন্য ধরনের ভাইরাস কিন্তু বাদুড় নিজের দেহের মধ্যে ঢুকিয়ে রাখে। বাদুড় বিভিন্ন ধরনের ডিফরেস্টেশনের জন্য স্ট্রেসে থাকে, যে কারণে স্পিল ওভারের ঘটনাটা কিন্তু আগামী দিনেও ঘটতে পারে। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে, ইনফ্রাস্ট্রাকচারগতভাবে, চিকিৎসার ক্ষেত্রেও। এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেই জন্য চিকিৎসা কীভাবে বর্তমানে করা হয় এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে কীভাবে কন্ট্রোল মেজার্স নেওয়া যায়, আমরা কীভাবে এটাকে ঠেকাবো, প্রাথমিকভাবে এটাকে ঠেকাবো, প্রাথমিকভাবে কীভাবে ডায়াগনোসিস করব, বুঝতে পারবো, সেগুলোকেও আমাদের সাধারণভাবে মানুষের কাছে বলার আছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে কিভাবে নিপা আক্রান্তের চিকিৎসা করতে হবে তা নিয়ে আলোচনা হয় এই সেমিনারে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।